সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আমরা একটি বিশেষ মুহূর্ত পার করছি। সরকারকে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির স্বার্থে এই মুহূর্তে সবার আগে দরকার মানুষের আস্থা ফিরিয়ে আনা। এসব বিষয় নিয়ে আজ আমরা আলাপ করব। আশরাফ আহমেদ, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট, আজ আমাদের অতিথি। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা একটু শুরুতে যে আলোচনাটা করতে চাই, কোটা সংস্কার ঘিরে যে আন্দোলনটা তৈরি হয় তার প্রায় এক মাস আমরা পার করছি, জোরালো আন্দোলনের। ঠিক এই গত এক মাস কখনো ব্যবসা বাণিজ্য একেবারে স্থবির ছিল, কখনো কিছুটা চলেছেন, উৎপাদন ব্যাহত হয়েছে। ঠিক একটু বলবেন যে এই গত এক মাসে আসলে ব্যবসা বাণিজ্য কী পরিস্থিতি পার করেছে, লোকসানটা কী? যদি মোটা দাগে বলি যে এক মাসের হিসাবে যদি দেখেন, যে কোনো অর্থনীতিতে দুটো ঘটনা ঘটায়। একটা হচ্ছে ড্যামেজ এবং একটা হচ্ছে লস। প্রথম ধাক্কায় হচ্ছে আপনার প্রপার্টি ড্যামেজের যে ব্যাপারটা আছে। আমরা জানি অনেক ফ্যাক্টরি ভাঙচুর হয়েছে, আগুন জ্বলেছে, সেগুলোতে সেটা হচ্ছে বেসিক্যালি ড্যামেজ, যে কতখানি ক্ষতি হলো, প্রোডাকশন ক্যাপাসিটি যেটা এটা রিপ্লেস করতে কত টাকা লাগবে সেটার একটা হিসাব আছে। সেকেন্ড যেই জিনিসটা হয় সেটা হচ্ছে লস, যে আপনার এই যে অপারেশন বন্ধ থাকলো কিংবা রিজিউম করতে অপারেশন আপনি আগের পর্যায়ে নিতে আপনার যদি আরও 3 মাস 6 মাস লাগে, তখন এই পিরিয়ডটার জন্য লস কত হবে। আমরা খুব গ্রস একটা হিসাব যদি করি যে এক মাস যদি ইকোনমি বন্ধ থাকে, তাহলে আমাদের রাফ বেসিসে বলতে পারি আমরা যে জিডিপি যে হিসাবটা হয় সেটা আপনার 8%-এর মতো কমে যাবে, মানে 12 ভাগের 1 ভাগ। সো 8% কমে যাবে। 8% যদি কমে যায়, আমরা একটা আমরা যদি রাফ এস্টিমেটে যাই যে আমাদের $464 বিলিয়ন যে জিডিপি ছিল তার 8% আবার $35-36 বিলিয়ন মতো আপনার বিলিয়ন ডলারের মতো কমে যাবে। সো 35 বিলিয়ন ডলার মানে হচ্ছে মোটামুটি 4,20,000 কোটি টাকার কাছাকাছি আমাদের সরাসরি লস হবে এই এক মাস প্রোডাকশন বন্ধ থাকার। প্র্যাকটিক্যালি যে এটাই হবে তা না, কারণ এটা একটা এস্টিমেট, এবং এখানে ব্যাপারটা থাকে যে বাকি 11 মাসে আমরা কতখানি এটা রিকভার করতে পারবো তার উপরে ডিপেন্ড করবে আমাদের বছরের শেষে আমাদের জিডিপির প্রবৃদ্ধি কত হবে। এখানে আরেকটা খুব ডেঞ্জারাস আরেকটা জিনিস আমি বলে রাখি, যে গত বছর থেকে যে IMF এর যে প্রজেকশন আছে, যে আমাদের জিডিপি গ্রোথের প্রজেকশন হচ্ছে 4.8% লেভেলে। মানে আমরা কিন্তু, আপনার যদি মনে আছে যে আমরা কিন্তু বছরের প্রথম থেকে কিন্তু একটা বড় ধরনের একটা অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। সো এই হিসাবে এটা যদি আমরা 4.5%-এর উপরে যদি যেতে না পারি, কারণ আমাদের যে 8% যে লসটা হচ্ছে এটা থেকে যদি রিকভার করতে না পারি, সেক্ষেত্রে বছরের শেষ নাগাদ হয়তো বা দেখা যাবে যে আমাদের জিডিপিতে একটা ঋণাত্মক প্রবৃদ্ধি অথবা অবনয়ন ঘটেছে। একেবারে খুব বড় ক্ষতি, অপূরণীয় ক্ষতি নিঃসন্দেহে। অপূরণীয় শব্দটা আসলে ব্যবহার করতে চাই না আমি, কারণ যে কোনো অর্থনীতিতেই আসলে ব্যাপারটা হচ্ছে সময়ের ব্যাপার। মানে যদি আপনি 5 বছর পিছিয়ে যান তাহলে কিন্তু তার মানে কিন্তু এই না যে আপনি ধ্বংস হয়ে গেছেন। 5 বছর পরে মানে হচ্ছে আপনি তাহলে এখন যে জায়গায় আছেন সেখানে ফেরত আসতে আপনার 5 বছর লাগবে। সো এই সংখ্যাটা আসলে ব্যাপারটাকে অপূরণীয় বলাটা উচিত হবে না, কিন্তু টেকনিক্যালি যদি নেগেটিভ জিডিপি গ্রোথ হয় তখন আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে আমরা একটা ইকোনমি একটা রিসেশনের ভিতরে চলে গেছি। একটু আমরা গত এক মাসের পরিসংখ্যান আপনি দিলেন, ঠিক আছে, কিন্তু একটু বলবেন যে এখন কি পরিস্থিতি স্বাভাবিক কিনা, আপনার ব্যবসা বাণিজ্য ঠিকমতো চালাতে পারছেন কিনা? এখানে ভালো জিনিস যেটা হয়েছে, যেহেতু গত 2 দিন ধরে আমরা দেখছি যে মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণের ভিতরে এসছে। অনেক জায়গায় আমরা ছোটোখাটো অনেক কিছু শুনছিলাম, কর্মীদের যাতায়াতের সমস্যা হচ্ছে, ভয় পাচ্ছেন তারা, আস্থার অভাব আছে। এই জাতীয় জিনিসগুলো আশা করি 2-1 দিনের মধ্যেই কেটে যাবে, যেগুলো এর মধ্যে কাটেনি। সো এইটা একটা ব্যাপার। সেকেন্ড জিনিস হচ্ছে যে এইখানে আপনার আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে চাঁদাবাজ যারা ছিলেন তারা চলে গিয়েছিলেন, কিন্তু তাদের জায়গায় আবার রিপ্লেসমেন্ট চাঁদাবাজ চলে আসছে। সো এইটা আরেকটা বড় শঙ্কার ব্যাপার। 1 নম্বর হচ্ছে একটা আস্থার জায়গাটা, যেটা এটা ধীরে ধীরে ফেরত আসছে, কারণ আপনার যদি জানমালের নিরাপত্তা না থাকে ব্যবসা অপারেট করা যায় না। আমি নিজে একলা খুলে তো হবে না, আমার যারা সহকর্মী আছেন তাদেরকেও তো থাকতে শান্তিতে আসতে হবে। সো এই জিনিসগুলো আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা নর্মাল সিচুয়েশনে ফেরত আসতে পারবো। আপনি ব্যবসার লোকসানের কথা বললেন, যে এই যে উৎপাদন ব্যাহত হওয়া, সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়া, এটি তো জনজীবনে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। ঠিক এইভাবে পরে কিনা যে এই সরবরাহ উৎপাদন ব্যাহত হলে এখন গত 2.5 বছর প্রায় আমরা উচ্চ মূল্যস্ফীতিতে আছি, মানুষের এমনিতেই জীবনযাত্রায় ব্যয় সামাল দিতে কষ্ট হচ্ছে,
আড়াই বছর প্রায় 10% ছুঁই মূল্যস্ফীতি গড়ে। ঠিক এই প্রেক্ষাপটে কি ইনফ্লেশনটা সরকার যেটা লক্ষ্য করছে যে ইনফ্লেশনটা একটু কমাবে, সেটি কি আদৌ সম্ভব হবে, না সেটা আরও উস্কে যাবে? একটু ভেঙে ভেঙে ব্যাপারটাকে বলি আপনাকে আমি। কারণ ইনফ্লেশন আসলে অনেকগুলো মূল্যস্ফীতি অনেকগুলো ব্যাপার, অনেকগুলো জিনিসের ইম্প্যাক্ট। একদম টপ এন্ডে আছে যে মনিটারি পলিসি ইস্যু, যে আপনার ইন্টারেস্ট রেট বাড়ালে ইনফ্লেশন কমে, বিকজ ইন্টারেস্ট রেট বাড়ালে ইনভেস্টমেন্ট কমে, ইনভেস্টমেন্ট কমলে ইনফ্লেশন কমতে বাধ্য। এই ট্রেন্ডটা আমরা বছরের শুরু থেকে দেখা শুরু করেছি এবং আশা করছিলাম আমরা যে, এবং বিভিন্ন অর্থনীতিবিদরা আশা করছিলেন যে হয়তো বছরের শেষ নাগাদ এটার বড় ধরনের ইম্প্যাক্ট দেখা দিবে। এটা কিন্তু চলমান প্রক্রিয়া আছে, ইন্টারেস্ট রেটে কোনো চেঞ্জ, কিন্তু পলিসিতে কোনো চেঞ্জ হয়নি এখনো। সেকেন্ড লেয়ার হচ্ছে যে সরবরাহ ব্যবস্থাতে অনেকগুলো, আর একটা তো হচ্ছে যে সরবরাহ ব্যবস্থার একটা এন্ড হচ্ছে আপনার যেগুলো আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি, ওইখানে কিন্তু আমরা মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস ইম্পোর্টের যে কস্ট, যেটা আমার সেটা ডলারের মূল্যবৃদ্ধি হোক অথবা ফ্রেটের কম বৃদ্ধি হোক, দুটোতেই ইম্প্যাক্ট পড়ে। থার্ড লেয়ারে আপনি যদি দেখেন যে আমাদের একটা যে লোকাল যে ডিস্ট্রিবিউশন, কালেকশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, এইটা ডিসরাপ্টেড হলে তখন যেটা হয় যে আপনার টেম্পোরারি শর্টেজেস ক্রিয়েট হয়। যেমন ধরা যাক যে ঢাকা শহরে যদি চালের সরবরাহ বিঘ্নিত হয়, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে ঢাকা শহরে চালের দাম বাড়বে, বাট সেটা হয়তো বা সাময়িক হতে পারে। মানে আজকে সরবরাহ নেই এই জন্যে দাম বেশি, কিন্তু আজকে আবার সরবরাহ আসলে কালকে সরবরাহ শুরু হলে আবার তখন হয়তো বা দাম কমে যাবে। সো এই ব্যাপারটাও আছে। এটা কিন্তু পেরিশেবলের ক্ষেত্রে, শাকসবজি এই সমস্ত জিনিসপত্রের ক্ষেত্রে এটা অনেক বেশি এফেক্ট দেখা যায় কম্পেয়ার টু আপনার যে আমাদের নন পেরিশেবলস কিংবা লেস পেরিশেবল ফুড আইটেমস যেগুলো, সেগুলোর থেকে। আপনি মুদ্রানীতির কথা বলছিলেন যে মুদ্রানীতি আসলে কেন্দ্রীয় ব্যাংকের তো বড় একটা কাজ আসলে মূল্যস্ফীতি সামাল দেওয়া, যদিও আমরা কেন্দ্রীয় ব্যাংকের সেই দায়িত্ব খুব বেশি শক্তভাবে পালন করতে দেখি না, যদিও তারা সুদ হার কিছুটা বাড়িয়েছে, এটা করেছে আবার যাতে বাজারে টাকার সরবরাহ কিছুটা কমানো যায়, সেটা দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। কিন্তু এই চেষ্টাও তো বাংলাদেশ ব্যাংক অনেক দিন করছে, তারপরে তো আমরা দেখছি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। আসলে কি বাংলাদেশে মুদ্রানীতি কার্যকর আছে? আমি তো মনে করি না যে অর্থশাস্ত্র বাংলাদেশে কাজ করে না, কাজ করে। আমরা এমন কোনো আজব ইকোনমির দেশ না যেখানে ইকোনমিক্সে যে বেসিক ফান্ডামেন্টালসগুলো, এগুলো কোনোটা কাজ করে না, সবকটাই কাজ করে। আমরা কাজ করতে দিতে চাই না কি করতে ভয় পাই, সেটা কমপ্লিটলি অন্য ব্যাপার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে কিছু কিছু মুদ্রানীতির কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের জন্য এফেক্টিভনেস রিলেটিভলি কম। আমি একটা এক্সাম্পল দিই, এটা আমি সবসময় বলি যে দেখেন, আমেরিকার ব্যাংকিং সিস্টেমে 70% লোন হচ্ছে মর্টগেজেস কিংবা কনজিউমার লোনস। সো কনজিউমার লোনস হলে হয় কি যে আপনার যদি ইন্টারেস্ট রেট বাড়ে, আজকেই আপনার লোনের ইনস্টলমেন্টের ক্যালকুলেশন বেড়ে যাবে, ক্যালকুলেশন বেড়ে গেলে আপনার যে ডিসপোজেবল ইনকাম সেটা কিন্তু সাথে সাথে কমে যাবে। এটা মানে অলমোস্ট ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট হয়। আচ্ছা, আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের ব্যাংকিং সিস্টেমের 90% হচ্ছে বিজনেস লোনস, মাত্র 10% হচ্ছে বিভিন্ন ধরনের কনজিউমার লোন। বিজনেস লোনসের ক্ষেত্রে যেটা হয় যে ইন্টারেস্ট কস্ট বেড়ে গেলে সাথে সাথে উৎপাদন খরচ বেড়ে যায়, উৎপাদন খরচ বেড়ে গেলে সব কিছু আলটিমেটলি গিয়ে সব কিছুর দাম বেড়ে যায়। দাম বেড়ে গেলে তখন হয় কি, ওটা আবার ইনফ্লেশনের কাউন্টার এফেক্ট হিসাবে কাজ করে। ব্যাপারটা আমাদের জন্য এমন না যে আপনার মুদ্রানীতির থ্রুতে আপনার কি বলে মানি সাপ্লাই কমালে ইনফ্লেশন কমবে না, কমবে, রিলেটিভলি কম কমবে। এবং আমাদের ক্ষেত্রে যেটা হয় যে ইনফ্লেশনের যে এই ইম্প্যাক্টটা আমরা কিন্তু একদম স্ট্যাটিস্টিক্যালিও দেখতে পারি যে ইনফ্লেশনের ইম্প্যাক্ট পড়ে, কিন্তু এটা রিলেটিভলি স্লো এবং রিলেটিভলি কম ম্যাগনিটিউডের এফেক্ট পড়ে। মানে আমেরিকাতে যদি 1% কমে, তাহলে সেম ধরনের সিনারিওতে আমাদের হয়তো বা 0.5% কমবে কিংবা 0.25% কমবে ইনফ্লেশন। সো এইখানে একটা ইস্যু আছে। আপনি যদি ইনফ্যাক্ট আমাদের যে নতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনিও একজন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ অর্থনীতিবিদ, উনার সাথেও যখন আমরা গত এক বছর ধরে যেমন বিভিন্ন ফোরামে যখন ওনার সাথে কথা বলছি, উনিও কিন্তু স্পেসিফিক্যালি এই জিনিসটা বলছেন যে আমরা যত তাড়াতাড়ি চাচ্ছি মুদ্রানীতির থ্রুতে খুব তাড়াতাড়ি এফেক্ট আসবে না, এটা সময় লাগবে। তো এই জায়গাটা তো আমাদের সংস্কার আনতে হবে মনে হয়। বাজার একরকম, অর্থশাস্ত্র আরেক রকম বলছে। বাজার আর অর্থশাস্ত্র আসলে আলাদা কিছু বলছে না। আমরা এটা ইন্টারপ্রেট করতে গিয়ে যখন প্রায়োরিটি দিচ্ছি তখন আমরা হয়তো অন্য কিছু বলছি। বাট এইখানে অন্যভাবে যদি আমি জিনিসটাকে বলি আপনাকে, আপনি যদি বাজার ভিত্তিক অর্থনীতি চান, আপনাকে প্রাইসিং মেকানিজমকে বাজার ভিত্তিক করতে দিতেই হবে। আপনি প্রাইস কন্ট্রোল করে কিন্তু আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে একটা রেগুলেটরি ইন্টারভেনশন দরকার আছে, সেটা দিয়ে কিন্তু আসলে বাজার নিয়ন্ত্রণ হয় না। আসলে এখন একটি বিষয় খুব আলোচনা হচ্ছে, আপনাদের আলোচনা বলতে পারি, সমালোচনাও হচ্ছে,
যে ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠনগুলোর রাজনীতিকরণ, এই যে ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠনের পতন সমালোচনা, এর আসলে কি জবাব দিবেন আসলে রাজনীতিকরণের? রাজনীতিকরণ, দেখুন, ব্যবসায়ী অর্গানাইজেশনগুলোর কাজ হচ্ছে ব্যবসায়ীদেরকে রিপ্রেজেন্ট করা। সেটা এখন ব্যবসায়ীদের স্বার্থ অনুসারে তো বিভিন্ন ধরনের রাজনৈতিক মতবাদ থাকতেই পারে, প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে। আমরা কাউকে বলতে পারবো না যে আপনি যেহেতু ট্রেড কি বলে আপনার ব্যবসায়ী সংগঠনের পার্ট, আপনি সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক মতবাদ থাকতে পারবেন না, এটা তো হয় না। কিন্তু যেটা করা উচিত সবসময় আমরা মনে করি সেটা হচ্ছে যে দেখুন, ব্যবসায়ী সংগঠনগুলো ব্যবসায়ীদেরকে প্রতিনিধিত্ব করতে বাধ্য। এই জিনিসটা মাথায় না রাখলেই আসলে বিপদটা হয়। আপনারা সরকারকে যতটা সমর্থন দেন ব্যবসার স্বার্থের বাইরে এসে, বিশেষ করে যেহেতু বড় দলীয় রাজনীতির লেজুর ভিত্তি তৈরি হয়েছে, মানুষের কাছে তো এটি দৃষ্টিকটু যে আসলে মানুষ মনে করে যে আপনারা সরকার থেকে ফায়দা নেওয়ার জন্য এই কাজগুলো ব্যবসায়ীরা করে থাকে। ব্যবসায়ী সংগঠন হলে তাদেরকে তো আসলে যেই সরকারই থাকুক তাদের সাথে কাজ করতেই হবে। আপনি যদি দেখেন যে বাংলাদেশের গত 50 বছরের ইতিহাসে এমন তো সিচুয়েশন সম্ভব না যে সরকারের সাথে আমরা কাজ করবো না, এটা তো হবে না। কারণ এটা যদি করতে যাই তাহলে আমাদেরকে আসলে ট্রেড বডিগুলো অপারেট করে কিসের জন্য, এক্সিস্ট করে কিসের জন্য? ট্রেড বডিগুলোর অপারেশনের প্রধান কাজই তো হচ্ছে তাদের যে কনস্টিটিউয়েন্টস, যে ব্যবসায়ীরা, তাদেরকে রিপ্রেজেন্ট করা। সেটার জন্য করতে গেলে তো সরকারের সাথে কাজ করতেই হবে, সেটা যেই সরকারই থাকুক। আপনি গতকাল একটা মিটিংয়ে নিশ্চয়ই ছিলেন সোনারগাঁতে, তো এখানে একটা বিষয় আলোচনা হয়েছে যে আসলে সরকারের স্বার্থে যতটা রাজনীতিকরণ হয়েছে তার থেকে আপনারা উৎসাহী হয়ে বেশি নিজেদেরকে রাজনীতিকরণ করেছেন, এইরকম আলোচনা হয়েছে। এটা অনেকের মত থাকতে পারে, বাট আপনি যদি দেখেন যে দিনের শেষে আমাদেরকে এই জিনিসটা তো মাথায় রাখতে হবে যে ট্রেড অর্গানাইজেশনগুলোর একমাত্র কাজই হচ্ছে ব্যবসায়ীদেরকে রিপ্রেজেন্ট করা। তারা যেই ট্রেডগুলোকে রিপ্রেজেন্ট করেন তাদের সমস্যা নিয়ে কাজ করা। এটার বাইরে চলে গেলে তো তখন আসলে ব্যাপারটা ট্রেড বডির অবজেক্টিভের ভিতরে থাকে না। ব্যবসায়ীর স্বার্থের জন্য রাজনীতি তো হতেই পারে, সরকারের সাথে নীতি প্রণয়নে ব্যবসায়ী সংগঠনগুলোকে কাজ করতে, মানে নীতি প্রণয়ন কিংবা নীতিগত অবস্থানকে যদি আপনি রাজনীতি বলেন তাহলে পৃথিবীর সব মানুষকেই রাজনীতি করতে হবে। কিন্তু এখন যেটা আলোচনা হচ্ছে যে ব্যবসায়ীরা, আপনারা যেটা বলবার চেষ্টা করছেন যে আমরা রাজনীতি নাই, রাজনীতির বাইরে থাকতে চাই, এই সমস্ত আলোচনা যখন হচ্ছে, এই আলোচনার ফোরামগুলোতে আবার দেখছি যে এখন যেহেতু আওয়ামী গণনার ব্যবসায়ীরা একটু চুপ, এই ফোরামগুলোতে এখন আবার বিএনপি গণনার ব্যবসায়ীদেরকে নিয়ে আপনারা এই আলোচনাটা করছেন। এটা কতটা যৌক্তিক আসলে এই আলোচনাগুলো? আমি তো মনে করি যে মানে আমার নিজেদের এক্সপিরিয়েন্স যেটা বলে যে আমাদের মধ্যে ঢাকা চেম্বারে যেমন ধরেন সমস্ত মত এবং পথের রাজনৈতিক দর্শনের মানুষই আছেন, সেটাই থাকাটাই স্বাভাবিক। এই অন্তর্বর্তীকালীন সরকারের বড় একটা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে যে সংস্কার করতে হবে পুরো রাষ্ট্র কাঠামোতে, সব খাতেই সংস্কারের কথা আলোচনা হচ্ছে। একটু বলবেন যে আপনি ব্যবসায়ী হিসেবে এই সরকারের কাছে আসলে কোন কোন জায়গাগুলো ব্যবসার পরিবেশের জন্য আমাদের সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের মনোযোগের দরকার? আপনি যদি দেখেন যে ব্যবসা সহজীকরণের এবং বিজনেস ক্লাইমেট ইমপ্রুভ করার জন্য যে কাজগুলো করতে হবে সেটা কিন্তু আমরা মোটামুটি খুব ভালোভাবে জানি। যে কস্ট অফ ডুইং বিজনেস বাড়ায় এরকম সমস্ত কিছুই, সেটা কাস্টমস প্রসিডিয়ার থেকে শুরু করে আপনার আমাদের শুল্কায়ন পলিসি থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স, এইখানে বিভিন্ন খাতের যেই বিভিন্ন ইনএফিসিয়েন্সির কারণে আমাদের কম্পিটিটিভনেস কমে যায়, যে জায়গাগুলো যদি আমরা রিমুভ করতে না পারি তাহলে কিন্তু আমরা আগামী দিনগুলোতে কম্পিটিশনে টিকে থাকতে পারবো না। এটা করতে গেলে এটার সাথে সাথে আসলে অনেকগুলো জায়গায় অনেক বড় ধরনের কাজ করা দরকার। যেমন তার মধ্যে একটা হচ্ছে এনার্জি সিকিউরিটি, যে আপনি যদি নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না পান তাহলে আসলে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট চরমভাবে বাধাগ্রস্ত হয়, এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে আমাদের লজিস্টিক্স ইস্যুজ আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বটলনেকস আছে। এগুলো যদি আমরা ওভারকাম করতে না পারি তাহলে আসলে আমরা এফিশিয়েন্ট থাকতে পারি না। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমাদের ব্যাংকিং সিস্টেমের ইনএফিসিয়েন্সি আছে, আমাদের যে এডুকেশন সিস্টেম আছে সেখানেও একটা অনেক বড় ধরনের ইনএফিসিয়েন্সিজ আছে। মানে যেই ধরনের স্কিলস আমাদের দরকার সেই ধরনের স্কিলস যথেষ্ট পরিমাণে প্রডিউস হচ্ছে না, যেইটা মানে একটা মিসম্যাচ তো আছেই। যেই ধরনের গ্র্যাজুয়েটরা চাকরি পাচ্ছেন না, একই যে এটা যেমন সত্য, আবার অনেক ধরনের গ্র্যাজুয়েটের প্রয়োজন আছে যেখানে আমরা লোক পাওয়া যাচ্ছে না, এটাও সত্য। এই সমস্ত আসলে আপনি যদি আমাকে বলেন দের আর হোল সিরিজ অফ ইস্যুস যেখানে আসলে ইন্টারভিন করতে না পারলে আমরা নেক্সট লেভেলে যেতে পারবো না। এবং তার আগে আসলে এই মুহূর্তের ব্যাপারটা হচ্ছে যে নেক্সট লেভেলের থেকেও যদি আমরা এই মুহূর্তে আমাদের জন্য যে সার্ভাইভালের জন্য যে জিনিসগুলো দরকার, আমরা যেখানে আছি এইটা মেনটেন করতে গেলেও অনেকগুলো জায়গায় ইন্টারভেনশন দরকার। আপনার যেমন ডলার অ্যাভেলেবিলিটি যদি না থাকে
তাহলে কি হবে, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ইনপুটগুলো সেগুলো ইম্পোর্ট করতে পারবো না আমরা। জ্বালানি কিংবা খাদ্যপণ্যের মতো ফান্ডামেন্টাল জায়গাগুলো তো আছে, কিন্তু আপনি যেমন ধরুন যে আমরা যদি সময় মতো সার ইম্পোর্ট করতে না পারি, আমরা যদি সময় মতো পেট্রোলিয়াম ইম্পোর্ট করতে না পারি, তখন কিন্তু আপনার এক্সিস্টিং যে ইকোনমির যে এক্সিস্টিং স্টেটাস আছে সেটা মেনটেন করাটাও দুরূহ হয়ে যাবে। এই জন্যই আসলে যে ইমিডিয়েট চ্যালেঞ্জগুলো, ব্যালেন্স অফ পেমেন্টের প্রবলেম বলি, ডলার অ্যাভেলেবিলিটির প্রবলেম বলি, ইন্টারেস্ট রেটের ইস্যু বলি, এই জিনিসগুলো আসলে খুব ইমিডিয়েটলি কিছু একটা করা দরকার। আপনি ব্যাংকিং খাতের প্রসঙ্গ টানছিলেন, এখন আমরা ইদানিং যেটা দেখছি যে ব্যাংকিং খাত আসলে নানা কারণে হাবুডুবু খাচ্ছে, খুবই নাজুক অবস্থায়। নতুন গভর্নরও বলেছে যে ব্যাংকিং খাত বিপর্যস্ত। ঠিক এই প্রেক্ষাপটে তিনি এটিও বলেছেন যে ব্যাংকিং খাতের এই পতনের জন্য কেন্দ্রীয় ব্যাংকও দায়ী। কি বলবেন আসলে, আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। আমি কিন্তু আসলে উনি যেই স্টেটমেন্টটা দিয়েছেন ওইটারই আসলে রিপিট করব, কারণ দেখুন ব্যাংকিং খাতে বড় ধরনের চ্যালেঞ্জ আছে। আমরা জানি যে ডিসক্লোজ অর নোন এনপিএল যে ইস্যুটা সেটাই 10% লেভেলে ছিল। এটাও সত্যি যে এই যে 10% লেভেলে যে এনপিএলের কথা বলছি আমরা, এটা কিন্তু মোটামুটি 10 থেকে 12টা ব্যাংকে কনসেন্ট্রেটেড। তার মানে যে নোন পোর্শনটা এটা কিন্তু বাকি 50টা ব্যাংকের সমস্যা না। বাকি 50টা ব্যাংকের নোন এনপিএলের পরিমাণ কিন্তু আবার 5%-এর মতো। এটা আসলে আশঙ্কাজনক কিছু না। কিন্তু আমরা যেটা আগে থেকেই যেটা জানি যে অনেকগুলো ব্যাংকের যে আপনার আনডিসক্লোজ এনপিএল একটা বড় অঙ্ক আছে। কয়েকদিন আগে যেমন পেপারে পড়লাম যে একটি ব্যাংক যারা বলছিল যে তাদের এনপিএল এর সংখ্যা 1-1.5 কোটি টাকা লেভেলে, সেন্ট্রাল ব্যাংকের ইন্সপেকশনে কিন্তু বলেছে যে ওটা 7,000 কোটি টাকার উপরে। ওই ব্যাংকটার কিন্তু মার্কেট ক্যাপ ইজ অ্যাবাউট 1300 কোটি টাকা। সো তার মানে হচ্ছে যে একুইটি ভ্যালু যা এনপিএল এর আনডিসক্লোজ এনপিএল এর সংখ্যা তার প্রায় 4-5 গুণ। আমরা ধরে নিতে পারি যে এরকম আসলে আরও 10-12টা ব্যাংকের কিংবা 15টা ব্যাংকের সমস্যা আছে। এইখানে আমি একটু আসলে বিভাজন করতে চাই। ব্যাংকিং সিস্টেমে, বাংলাদেশে ব্যাংকিং সিস্টেমে 60টার উপরে ব্যাংক আছে। আপনার প্রবলেম ব্যাংকস কিন্তু হাতে গোনা কয়েকটা। আগের যে 10-12টা আছে, বাই দ্য ওয়ে 10টার কথা আমরা বললাম গত বছর থেকেই নোন, এগুলো সব এর মধ্যে প্রায় 6টা হচ্ছে সরকারি ব্যাংক। সো সরকারি ব্যাংকগুলোর বাইরে আপনার যে এখন যেগুলো আমরা ধরে নিতে পারি যে যেগুলোতে আপনার আনডিসক্লোজড এনপিএল আছে, যেটা ইনফ্যাক্ট গভর্নর সাহেব মহোদয় বলেছেন যে 25%-এর মতো ছাড়িয়ে যেতে পারে, এইগুলোও কিন্তু মোটামুটি আমরা জানি কনসেন্ট্রেটেড 10-15টা ব্যাংকে। সো এইখানে যেটা আস্থার জায়গাটা যেটা বলতে হবে যে আপনার যে ভালো ব্যাংক খারাপ ব্যাংক এই ডিভিশনটা কিন্তু আছে। ভালো ব্যাংকগুলোর জন্য একটা সিস্টেমিক রিস্ক আছে, যেগুলো খারাপ ব্যাংকগুলো যদি আপনার বসে যায় তখন এই তার চাপ পড়বে এই ভালো ব্যাংকগুলোর ওপরেও। সো এইটার বাইরে এই ভালো ব্যাংকগুলোর যে ইন্ডিভিজুয়াল স্ট্রেংথ যেটা, এটা আসলে নোন ইনফরমেশনের ভিত্তিতে খুব একটা খারাপ না। যেই ব্যাংকগুলোতে আসলে বেশ দৈন্যদশায় আছে, সিরিয়াস আনডিসক্লোজড এনপিএল আছে কিংবা ডিসক্লোজ এনপিএল আছে, ওইখানে আসলে বড় ধরনের এবং খুব শক্ত ইন্টারভেনশন খুবই জরুরি। সেন্ট্রাল ব্যাংক যেটা গভর্নর সাহেব যেটা বললেন যে এই ব্যাপারে উনি আসলে ঢালাও কোনো পদক্ষেপের বিরোধী কিংবা পক্ষে না, এটা আমি মনে করি ইজ দ্য রাইট থিং টু ডু। কারণ আপনি স্পেসিফিক্যালি যদি না জানেন যে এই ব্যাংক এই ধরনের ব্যাড ডেটস, এই ধরনের অপারেটিং লস কিংবা আউটরাইট যদি থেফট যদি বলি, থেফটই বলা উচিত এটাকে আসলে, যে থেফট হয়েছে, সেই ব্যাংকগুলোকে চোরজবৃত্তিগুলোকে যদি আপনি আইডেন্টিফাই না করেন, আপনি কিন্তু ঢালাও কোনো অ্যাকশন নিলে সেটা কার্যকর হবে না। আপনাকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে হবে, স্পেসিফিক্যালি রিকালেকশনের ব্যবস্থা করতে হবে। কারণ বিকজ এটাও আমরা জানি যে এই যে যেটা চুরি করে সরিয়ে ফেলা হয়েছে, সেটা কিন্তু একটা বড় অংশের টাকা কিন্তু বাংলাদেশে নেই, সেটা বাইরে পাচার হয়ে গেছে না জানা পর্যন্ত, এবং সেই সংখ্যাটা কত এবং সেটা কোথায় যেতে পারে এই আইডেন্টিফিকেশনটা করার আগ পর্যন্ত আপনি অ্যাকশন নিতে পারবেন না। গভর্নর সাহেব বলেছেন যে এক এক ব্যাংকের জন্য এক এক রকম আসলে সমস্যা ওইভাবে শনাক্ত করতে হবে, কিন্তু ইদানিং আমরা দেখছি যখন এমনিতেই নাজুক পরিস্থিতি, তার মধ্যে আবার দেখছি যে মনে হচ্ছে যে ব্যাংকগুলো এক একটা মুদির দোকান, কেউ গিয়ে নতুন করে দখল করবার চেষ্টা করছে, কর্মীদের মধ্যে বিক্ষোভ হচ্ছে। এই যে অস্থিরতা, এটা তো আসলে নতুন করে সংখ্যা বাড়াচ্ছে নাকি? এটা অন্য ধরনের সংখ্যা। এটা হচ্ছে এই অর্গানাইজেশনগুলো ইমপ্লোড করে যেতে পারে, যে হয়তো বা দেখা গেল যেটা অপারেটই করতে পারছে না, সেইটা আরও বড় ধরনের সমস্যা। এটা তখন আর ট্যাকটিক্যাল মানে আপনার যে ফাইন্যান্সিয়াল পলিসি লেভেলের ইস্যু তা না, তখন এটা হচ্ছে আপনার ডাইরেক্টলি কাউকে ইন্টারভেন করে ওখানে স্ট্যাবিলাইজ করতে হবে, ওখানে ব্যাংকের কন্ট্রোল নিতে হবে। সো এরকম অনেকগুলো ইস্যুজ আছে।
যেগুলো আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক যদি তাদের কাজ ঠিকমতো করতে পারেন তাহলে তারা এটা সবকটাই আসলে ওভারকাম করতে পারবেন, ট্যাকেল করতে পারবেন। আপনি অর্থ পাচারের কথা বলছিলেন যে ঋণের টাকাও আসলে পাচার হয়েছে, এটি সত্য। আমরা এই জায়গাটা আলোচনা করি, অনেক দিন ধরে আলোচনা হয়, কেন্দ্রীয় ব্যাংকও আলোচনা করে, অন্য ফোরামগুলোতে আলোচনা হয়, কিন্তু অর্থ পাচার আমরা কোনোভাবেই ঠেকাতে পারছি না। আপনার কি মনে হয় যে BFIU বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট যার উপর মূল দায়িত্ব? দেখুন, ঠেকানো একটা ইম্পর্টেন্ট কাজ, হ্যাঁ, এটা একটা প্রসেসের মতো। আমার সবচেয়ে বড় হচ্ছে শঙ্কা হচ্ছে যে অ্যাকচুয়ালি কত, কোথায়, কিভাবে, এটা আমরা জানি না। মানে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। সব জায়গায় দুটো স্টাডি কোড করা হয়। একটা হচ্ছে আপনার GFI বলে একটা এন্টিটি আছে বিদেশি, তাদের একটা স্টাডি কোড করা হয়, CPDর একটা স্টাডি কোড করা হয়। আপনি যদি দেখেন যে দুটোতেই কিন্তু আসলে এটার মধ্যে অনেক কিছু আছে উইচ ইজ অ্যাকচুয়ালি হেয়ারসে। ওনারা গবেষণার জন্য বিভিন্ন ধরনের উপাত্ত সংগ্রহ করেছেন, তথ্যপত্র সংগ্রহ করেছেন। এটা কিন্তু যতক্ষণ না আপনি ভেরিফাই করছেন, যে কাজটা আসলে সেন্ট্রাল ব্যাংক ছাড়া আর কেউ আসলে করতে পারবে না, যতক্ষণ না আপনি ভেরিফাই করছেন যে কত টাকা কোথায় ব্যাংক থেকে বেরিয়ে গেছে অন্তত, সেটা কিন্তু আপনি আসলে আসল নাম্বারটা জানেন না। ব্যাংক থেকে বেরিয়ে যাওয়া একটা অংশ আপনার বাইরে চলে গেছে, আরেকটা অংশ বাংলাদেশেই আছে, সে যেভাবেই হোক। হ্যাঁ, সো এই জিনিসগুলোতেও কিন্তু আসলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। শুরুর আলোচনাটা আবার শেষ প্রশ্ন আমার, আপনি বলছিলেন যে ব্যবসা বাণিজ্য যেহেতু বড় ক্ষতি হয়েছে, ঢাকা চেম্বার তো সবসময় ছোট ছোট উদ্যোক্তা, মাঝের উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। এই যে সময়টা যে ব্যবসা বাণিজ্যের যে বড় ক্ষতি, ছোট উদ্যোক্তাদের ক্ষতি হলে তো তাদের জন্য আসলে টিকে থাকা খুব কঠিন। ঠিক এই প্রেক্ষাপটে তাদের কী ধরনের নীতি সহায়তা দরকার, এবং এইগুলো নিয়ে আপনারা কি সরকারের সঙ্গে বা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কোনো আলোচনা করছেন? আমরা অনেক ধরনের আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ক্ষতির পরিমাণটা একটা বড় অংশ, সেটা আমাদের ছোট ব্যবসায়ীদের জন্য আসলে ক্যাপিটালের একটা বড় অংশ লস হয়ে যাবে টু এন এক্সটেন্ট, যে আমরা হয়তোবা অনেকেই হয়তোবা এই লসটা যদি সাস্টেন করতে হয় তাহলে হয়তোবা ব্যবসা চালিয়ে যেতে পারবেন না। এটা একটা বড় ধরনের সংখ্যা তৈরি হয়েছে। এটার সাথে সাথে আরও তিন চারটা জিনিস আছে, যেমন ধরনের একটা ট্যাক্স ডিমান্ডের ব্যাপার আছে। এটা সময় মতো দিতে পারলাম না, তখন কি হবে? তখন তো আমরা যদি সময় মতো দিতে না পারেন, তখন ওখানে আপনার চক্রবৃদ্ধি হারে প্রত্যেক মাসে মাসে আপনার ফাইন বাড়তে থাকে। সো এটা একটা বড় সমস্যা ক্রিয়েট করবে। থার্ড ইস্যু হচ্ছে যে দেখুন, অলরেডি ব্যাংকের ইন্টারেস্ট রেট এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা প্রায় সাস্টেনেবল না অনেকের জন্যই। মানে আমরা দেখছি যে এভারেজটা 14-র কাছাকাছি চলে যাচ্ছে, 13 থেকে 14-র মধ্যে আছে। বাট আমরা জানি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এই সংখ্যাটা অনেক জায়গায় 15 ছাড়িয়ে গেছে। 15% লেভেলে ইন্টারেস্ট কিন্তু আমরা নর্মাল অবস্থাতেই সাস্টেন করতে পারবো না। ব্যাপারটা এমন যে অনেকগুলো ক্ষেত্রেই যদি ব্যাংকের ইন্টারেস্ট যদি 15% গুনতে হয় ব্যাংকের টাকা ফেরত দিয়ে ব্যবসার সাইজ ছোট করে নিয়ে আসতে হবে, অথবা ডিফল্ট করতে হবে। কারণ আমরা তো রাতারাতি তো প্রফিটও বাড়াতে পারবো না। আপনার মাথায় আছে একটা জিনিস, যে ইনফ্লেশন যে বাড়ছে, ইনফ্লেশন বাড়লে কিন্তু আমাদের নর্মাল খরচও বেড়ে যায়, প্রোডাকশন খরচও বেড়ে যায়। সো এইটা যদি সাস্টেনেবল না হয়, এই অবস্থায় আমরা এই ধরনের লস কিভাবে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো, এটা একটা বড় সংখ্যা। তো আপনার করণীয় কি তাহলে এখন? করণীয় হচ্ছে, যদি আপনি এই তিনটা যেই লেয়ার, এই তিনটাতে আপনি যদি বিশেষ ছাড় দিতে পারেন, তাহলে হয়তোবা কিছুটা হলেও কুশন করা সম্ভব। ছাড় দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, আজকে টাকা দিতে পারছি না তার মানে এই না যে 2 মাস পরে টাকা দিতে পারবো না, কিন্তু 2 মাসের তো সময়টা পেতে হবে আমাকে। সো এইখানে একটা লেনিয়েন্সির দরকার আছে আমি মনে করি। কিছু জায়গায় যদি ইন্টারেস্ট রেট কমানো যেতে পারে, ওয়েভার দেওয়া যেতে পারে, কিংবা ট্যাক্সের একটা ওয়েভার দেওয়া যেতে পারে, এটা একটা বড় লাভ হবে। কিছু জায়গায় আমরা মনে করি যে যেমন কিছু ভেরি সিম্পল ইন্স্যুরেন্স ক্লেইমস, হ্যাঁ, যে ইন্স্যুরেন্স ক্লেইমস যদি আপনার সময় মতো পাওয়া যায়, তখন ওইখানেও একটা হবে, একটা সুবিধা হবে। কিন্তু আমাকে তো এটাও মাথায় রাখতে হবে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছে তো হঠাৎ করে হাজার ক্লেইমস আছে, তাদেরও তো একটা ক্যাপাসিটির লিমিট আছে। সো এইগুলো আসলে সবই ইন্টারলিঙ্কড। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির যে স্থবিরতা তৈরি হয়েছে, এইসব বিষয় নিয়ে আমরা আলাপ করলাম। অতিথি যেটি বললেন যে ব্যবসা বাণিজ্য কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপুল অর্থ লোকসান দিতে হয়েছে, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের এই লোকসানটা খুবই বড়। আমরা আশা করব যে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক এই ছোট উদ্যোক্তাদের নীতি সহায়তা দিবে। যেখানেই শেষ করছি, সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।